আমি পর্দজা উপন্যাস পর্ব ৮১ থেকে ৯০ এক্সপ্লেন কণ্ঠে আমি মাহমুদা আরিহা। পূর্ণা বাকি চিঠিটুকু পড়তে শুরু করে। আমি ছোটবেলা থেকেই তার চালচলন আলাদা ছিল। আমির প্রথম দিকে কোনো মেয়েকে ভোগ করেনি ঠিকই, কিন্তু তাদেরকে মৃত্যুদণ্ড দিতে সে অনেক বেশি খুশি হতো। আমার এসব প্রথম প্রথম খুব খারাপ লাগতো, কিন্তু এক সময় অভ্যস্ত হওয়ার সাথে সাথে আমি উপভোগ করতে থাকি। আমিরের যখন ১৮ বছর হলো তখন থেকে সে যৌনতার প্রতি আগ্রহী হয়ে ওঠে। পাশের গ্রামের এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মেয়েটা অনেক মিষ্টি ছিল দেখতে। মেয়েটা আমিরকে বিশ্বাস করে তার ইজ্জত সঁপে দিয়েছিল, কিন্তু বিনিময়ে তাকে লাশ হয়ে পরের দিন নদীতে ভাসতে হয়েছে। আমিরের নারী আসক্তি তীব্র হয়ে ওঠে, কিন্তু জোরপূর্বক কিছু করতে সে নারাজ। সে বেছে নেয় ছলনার পথ। সে কাউকে জোরপূর্বক ধর্ষণ করে না। সে সবাইকে তার প্রেমের জালে ফাঁসিয়ে তারপরে তাদেরকে আত্মসাৎ করে তাদেরকে ধর্ষণ করে মেরে ফেলে। ঢাকায় পড়তে গিয়ে সে কারো মাধ্যমে নারী পাচারের সাথে যুক্ত হয়। তারপর আর পিছে তাকাতে হয়নি। টাকার পাহাড় গড়ে ওঠে। পদ্মজা, তোমার শুনলে খারাপ লাগবে, তাও বলতে হচ্ছে। তুমি যেমন আমিরের জীবনের প্রথম মেয়ে নও, তেমন প্রথম বউও নয়। শহরের সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী এক মেয়েকে আমির বিয়ে করেছিল। সেই মেয়েটিও নিঃসন্দেহে রূপসী ছিল। সে বিয়ের পর্বে শারীরিক সম্পর্কে আগ্রহী ছিল না বলে আমির তাকে বিয়ের প্রস্তাব দেয়। মেয়েটি তার পরিবারকে না জানিয়ে আমিরকে বিয়ে করে, কিন্তু বিয়ের ১ সপ্তাহ পর আমিরের কাছে তিক্ত হয়ে ওঠে। তখন মেয়েটিকে মৃত্যু দেয়। সেই মেয়ের বাড়িরও কেউ জানতে পারেনি যে মেয়েটার বিয়ে হয়েছে তার স্বামীর সাথে তার মৃত্যু হয়েছিল। আমির আরেকটাও বিয়ে করেছিল, ভিন্ন ধর্মের এক সুন্দরী মেয়েকে। তার বেলাও হুবহু একই ঘটনা ঘটে। আমির প্রথম তার ২ বউকে মেরে ফেলে ২ ঘন্টাখানেক পর সে আরেক নারীর সাথে মিলিত হয়েছিল। সে এতটাই নৃশংস ছিল। যে কোনো নারী আমিরকে নিজের সর্বস্ব বিলিয়ে দিত নির্দ্বিধায়। আমির দেখতে একটু শ্যামলা হলেও ওর কথাবার্তা, চালচলন, চাহনি ছিল আকর্ষণ করার মতো। যতগুলো মেয়ে আমিরকে ভালোবেসেছে ততগুলো মেয়ে কিন্তু আমিরের থুতনির নিচের কাটা দাগটা দেখেই প্রেমে পড়েছে। তবে আমির কাকির ব্যাপারে ছিল খুব দুর্বল। তার সব সাবধানতা ছিল কাকিকে নিয়ে, যেন কাকি কোনো কিছু জানতে না পারে। কিন্তু কাকি সন্দেহ করলে কোনো প্রমাণ পাননি। যেদিন তোমাদের বাড়ি থেকে তোমাকে আর আমিরকে আনতে গিয়েছিল সেদিন রাতে জানতে পারে আমির অনেক আগে থেকে কাকার সাথে এইসব কাজে লিপ্ত। আমির কাকার সাথে এইসব বিষয় নিয়ে আলোচনা করছিল। কাকি শুনে নেয় সবকিছু। সেদিন তিনি অনেক বেশি কাঁদেন এবং আমিরকেও অনেকগুলো থাপ্পড় দেন। কাকির অনেক বেশি কষ্ট হয়েছিল। তিনি বলেছিল তাকে আমাক বলে না ডাকতে, আর তিনি রাগে আমিরের শার্ট ছিঁড়ে ফেলেছিল। কাকি সেদিন সারা রাত হাউমাউ করে কেঁদেছেন। আমার আর রুম্পাকে তুমি নতুন জীবন পেতে সহযোগিতা করেছো, তাই তোমাকে আমাদের গল্পটা বলতে চাই। জানি না কতদিন পালিয়ে বাঁচতে পারবো। আমিরের হাত কিন্তু অনেক লম্বা, সে আমাকে খুঁজতে বেশি সময় লাগবে না। কিন্তু আমি আসলে অনেক বেশি অবাক হচ্ছি, এতদিনে আমির আমাকে কেন খুঁজে পায়নি। রুম্পাকে আমার জন্য কাকা পছন্দ করেছিলেন। বিয়ের প্রথম দিনই বুঝতে পারি রুম্পা সহজ সরল একটা মেয়ে। রুম্পার সঙ্গ ছিল আমার জন্য শান্তির। কখন যে তাকে ভালোবেসে ফেলি বুঝিনি। বিয়ের কয়েক মাস পর বৈশাখ মাসে আমি পাতালগড়ে ছিলাম। আমার সামনে নগ্ন মেয়ে ছিল। তখন পাতালগড়ের চারপাশে এত নিরাপত্তা ছিল না। হুট করে দেখি রুম্পা চলে এসেছে। তারপরে দিনগুলো বিষাক্ত হয়ে ওঠে। রুম্পাকে রিদওয়ান মারে, আব্বা মারে, কাকা মারে। আমি চুপচাপ সব মেনে নেই, কিন্তু খুব কষ্ট হতো। রিদওয়ান আমার অজান্তে আমার ভালোবাসার বউকে দর্শন করে। এই খবর দর্শনের ১ সপ্তাহ পর আমি শুনেছি। তারপর আমি লুকিয়ে রুম্পার সাথে দেখা করি। তাকে পাগলের ভান ধরে থাকতে বলি, যেন সে বেঁচে থাকে, না হয়তো তাকে মৃত্যুবরণ করতে হবে। আর রুম্পাও আমার কথা মতো চলে। সে চিৎকার চেঁচামেচি শুরু করে, আর এইগুলো শুনে আব্বা কাকা ধরে এনে রুম্পার মাথা ঠিক নেই। রুম্পা কিন্তু তখনও জানতো না আমির এই কাজে যুক্ত আছে। আমির আর রুম্পার সম্পর্ক ভাই বোনের মতো। আমি রুম্পাকে নিয়ে অনেকবার পালিয়ে যেতে চেয়েছি। এরকম জীবন আমার পছন্দ নয়। কিন্তু আমি বারবার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমাদের দল থেকে একজন দূরে সরে গিয়েছিল। তাকে আমির নির্মম মৃত্যু দিয়েছিল। রুম্পাকে তুমি ঢাকা নিয়ে যেতে চেয়েছিলে, তাই আমির বাবলুকে আদেশ করে রুম্পাকে খুন করতে। আমি এই খবর পেয়ে পালানোর কথা ভাবি, আর পথে বাবলু আটক করে। তখন তুমি ফেরেশতার মতো হাজির হও। এই ঋণ শোধের উপায় আমার জানা নেই। আর কি বলবো, এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি করবে? আমি তো তোমাকে সব জানিয়ে দিয়েছি। কিছু কথা না জানালে নয়। আমির আমার কাছে সবসময় স্বচ্ছ ছিল, কিন্তু তুমি আসার পর আমি তাকে চিনতে পারি না। যখন তোমাদের বিয়ে হয় ভেবেছিলাম কয়েকদিন পর তোমারও লাশ দেখতে পাবো, কিন্তু সেটা হয়নি। উল্টা আমির পাল্টে যায়। চারিদিকে কঠোর নিরাপত্তা দেওয়া হয়। গ্রাম থেকে ঢাকা ফিরে সুন্দরী ২ মেয়েকে সঙ্গ দেওয়ার কথা ছিল। এই ২ মেয়েকে আমির হাতের মুঠোয় আনতে সবচেয়ে বেশি সময় লেগেছে, কিন্তু সুযোগ পাওয়া সত্ত্বেও আমি তাদেরকে কাছে টানতে পারিনি। বছর খানেকে বুঝে যায় আমি সত্যি তোমাকে ভালোবেসেছে। কোনো মেয়ের শরীর আর তাকে টানেনি।
আমি নিজ চোখে দেখেছি আমিরকে তোমার জন্য ছটফট করতে, তোমার অসুখ হলে সবকিছু ভুলে যেতে, তোমার চিন্তা এক জায়গায় স্থির থাকতে পারতো না। এমনকি ঢাকার বাড়ি সহ আমাদের বাড়িটাও আমির তোমার নামে করে দিয়েছে। আমিরের যত সম্পদ আছে সব তোমার নামে করা। আমিরের কিন্তু নিজস্ব বলতে কিছু নেই, সে নিঃস্ব। এই খবর রিদওয়ান বা আব্বা কাকা কেউ জানে না, কোনো কাকপক্ষীও জানে না। চট্টগ্রাম সমুদ্রের কাছে তোমার জন্য একটা বাংলো বাড়ি বানাচ্ছে। বাড়ি বানানোর টাকা 31টা মেয়ে পাচার করার বিনিময়ে অগ্রিম নিয়েছিল। এখন সেই চাপ মাথায় নিয়ে ঘুরছে, হাতে সময় কম। কিন্তু মেয়ে পাওয়া যাচ্ছে না। আমার জানার মতো তুমি ধার্মিক ও পবিত্র একটা মেয়ে। তুমি এত কিছু জানার পর আমিরকে মেনে নিতে পারবে না। তোমার বিবেক তোমাকে সঠিক পথ দেখাবে। আমি তোমাকে ভালোবাসি, এটা কঠিন সত্য। তুমি যদি আমিরের কাছে তার 2 চোখ চাও, সে তোমার সামনে ছুরি ধরে হাঁটু গেড়ে বসে বলবে নিয়ে যাও। 6 বছরে আমিরের যে রূপ, তোমার প্রতি যে টান আমি দেখেছি, তা থেকে আমার এটাই মনে হয় আমি তোমাকে অন্ধের মতো ভালোবাসে। রুম্পা তোমাকে ভালোবাসা জানিয়েছে। কখনো সুযোগ মিললে আমাদের আবার দেখা হবে। আমার মৃত্যু যে কোনো সময় হয়ে যেতে পারে। রুম্পাকে যদি আবার ওই বাড়িতে নেওয়া হয়, তুমি দেখে রেখো, আল্লাহ তোমার সাথে আছেন। পূর্ণা 2 হাতে মাথা চেপে ধরে হাউমাউ করে কান্না করছে। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না এগুলা সে কি পড়লো। তারপর পদ্মজা তখন ধরে কান্না আটকে রেখেছিল, কিন্তু পূর্ণার কান্না দেখে পদ্মজাও কান্না শুরু করে দিল। পদ্মজা বলল, আমির অত্যাচারী, হিংস্র, নারী ব্যবসায়ী, এটুকুর ব্যথাই যে হজম করতে পারেনি। চিঠি পড়ে যখন জানতে পারি আমির নারী আসক্ত ছিল, এমনকি বিয়েও করেছে, তখন ইচ্ছে হচ্ছিল গলায় ফাঁস লাগিয়ে মরে যেতে। একজন স্ত্রীর জন্য এটা কতটা বেদনাদায়ক হতে পারে তার কোনো পরিমাপ নেই। পূর্ণা কান্না করতে করতে পদ্মজাকে বলল, ভাইয়ার কোনো ক্ষতি করো না আপা। কথা শেষ করে জোরে কেঁদে উঠল পূর্ণা। সে বুঝতে পারছে না সে অন্যায় আবদার করেছে, পাপির প্রতি মায়া দেখাচ্ছে, কিন্তু আমিরকে সে আপন ভাইয়ের মতো ভালোবাসে। তারপর পদ্মজা বলল, তাকে তার অন্যায় শাস্তি পেতেই হবে। কিন্তু পূর্ণা সহজ উত্তর, তোমাকে তো কিছু করেনি, তোমাকে তো সে ভালো রাখবে। পদ্মজা নিজেকে সামলে রাখতে পারেনি। সে ভেবেছিল পূর্ণা ঘৃণায় আমিরকে খুন করতে চাইবে রিদওয়ান, খলিল আর মজিদকে, কিন্তু এ তো উল্টা সুর তুলছে। পদ্মজা গায়ে সবটুকু শক্তি দিয়ে পূর্ণাকে থাপ্পড় দিল। পদ্মজার নাক লাল হয়ে গেছে। সে রাগে পূর্ণাকে বলল, ছি, তুই আমার মেয়ে। পূর্ণা উত্তরে কিছু বলল না, সে জোর করে কাটছে। তারপর পদ্মজা চিঠি ও খাম নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু পূর্ণা যেন চিঠির লেখাগুলো কিছুতেই বিশ্বাস করতে পারছে না। পূর্ণা মনে মনে অনেক কিছু ভাবছে। তার মানে তুমি ভাইয়ের আদর ভালোবাসা না পাওয়ার জন্য তুমি গতকাল রাতে কাঁদছিলে। ভাইয়ের ভালোবাসার অভাবে তোমাকে ছাই করে দিচ্ছে, তুমি পড়ে যাচ্ছ তুমি আপা। পূর্ণা কত স্মৃতি মনে হচ্ছে। আমির তাদের প্রতি এত এত ভালোবাসা দেখাইছিল, কিন্তু আমির এমন খারাপ সে কিছুতেই তা বিশ্বাস করতে পারছে না। পূর্ণা সদরঘরে জোলেখার সাথে দেখা হয়। জোলেখা আর মৃদুলের সাথে মিল রয়েছে। পূর্ণা বুঝতে পারে মৃদুলের মা এটা, কেননা মৃদুল বলেছিল তার মা বাবাকে নিয়ে আসবে। পূর্ণা জোলেখার পা ছুঁয়ে সালাম করার জন্য ঝুঁকতেই জোলেখা পা সরিয়ে নিল, কর্কশ কণ্ঠে বলল, দূরে যাও। পূর্ণা চোখের কোণে জল আসে, তারপরও সে মুখে বলে আসসালামু আলাইকুম। তারপর এদিকে জুলেখা তার সালামের জবাবও নিল না। জুলেখা বানু গোপুর মিয়াকে ডাক দেন, কি গো, হয় নাই তোমার? সময় যাইতেছে নাকি আইতাছে? গোপুর মিয়া বেরিয়ে আসেন। পূর্ণা গোপুর মিয়াকে দেখে বুঝতে পারলো উনি মৃদুলের বাবা। গোপুর মিয়া পূর্ণাকে দেখে হাসলেন, বললেন, ভালো আছো মা, শরীরটা ভালো লাগছে? গোপুর মিয়ার কথা শুনে পূর্ণার শরীরটা চাঙ্গা হয়ে গেল। সে মৃদু হেসে বলল, ভালো আছি, আপনি ভালো আছেন? তারপর গোপন মিয়া বলল, আসি, বুড়ো মানুষ। একথা সে শেষ করতে পারলো না। জুলেখা বানু বলল, এখন তোমার গল্প করার সময় নাই, ট্রেন সাইডা দিলে বুঝবা। তারপর ঘরে মৃদুল আর পদ্মজা প্রবেশ করলো। জুলেখা মৃদুলকে বলছে, তুমি জামা কাপড় গুছিয়ে নাও, আমরা চলে যাব। পদ্মজা বলল, আপনারা আজই চলে যাবেন? তিনি বললেন, হ্যাঁ, আমরা আজই চলে যাব। তারপর এখানে তাদের মধ্যে কয়েকটা কথা হয়। জুলেখা পূর্ণার উপর চোখ রেখে বললেন, আমি এমন কালো শরীরে আমার সেরার বউ কইরা ঘরে নিতে রাজি না। মৃদুল উঁচু স্বরে উচ্চারণ করলো, আম্মা। জুলেখা বানু চেঁচিয়ে বললেন, তুই কি দেখে এমন শরীরে পছন্দ করছস? তোর লগে এই সিঁড়ি যায়? তোর আর এই সিঁড়ি গায়ের রং আসমান আর জমিন। পূর্ণার অপমানের লজ্জায় তার চোখ পেটে জল বেরিয়ে আসে। আর পদ্মজা বলল, আপনি গায়ের রংকে মূল্য দিচ্ছেন কেন? ছেলে মেয়ে দুজনকে ভালোবাসে, ভালোবাসাটাকে মূল্য দিন। জুলেখা বানু মেজাজ দেখিয়ে বললেন, আমার ছেঁড়ার মতো সোনার টুকরা এমন কয়লারে কোনোদিনও পছন্দ করব না। এই সেরি তাবিজ করছে, কালা জাদু করছে আমার ছেঁড়ার উপর। আমার ছেঁড়ারে আমি বট হাট্টার হুজুরের কাছে লইয়া যাইয়াম। জাদু দিয়ে বেশি দিন ধইরা রাহন যায় না, এটা তুমি আর তোমার বইনে মনে রাখো।
মৃদু চিৎকার করে উঠল, আম্মা কিসব আবল তাবল কইতাছো, আপনি পুনারে কষ্ট দিতাছেন। জোলেখা কেঁদে দিলেন। কাঁদতে কাঁদতে তিনি বললেন, আমার কষ্ট নাই, আমি কত আশা করে আসছিলাম আমার সেরার বউ আমি পছন্দ করে ঘরে আনাম, পরীর মতো বউ আনাম, কিন্তু তুই এমন কালা শরীরে পছন্দ করে রাখছো। জোলেখা বানু এখানে বিভিন্ন ধরনের কথা বললেন। তারপর পদজাকে বললেন, তোমার বোন হচ্ছে দেখতে কালা, আর তোমার তো চরিত্রই কালা, নষ্টা মাইয়া, মানুষের মতো জামাই রেখে অন্য সেরার লগে সম্পর্ক রাখছো, চরিত্রহীন মাইয়া। পূর্ণা এবার রাগে আঙুল শাসিয়ে তার জোলেখা বেগমকে বলল, আমি সব সহ্য করব, কিন্তু আমার আপাকে কিছু বললে আমি সহ্য করব না। এখানে অনেক তর্কাতর্কি হয়। জোলেখা মৃদুলকে কষে চড় মারলেন। পূর্ণা বলল, আপনি আর একবারও আমার আপাকে যদি নষ্টা বলে থাকেন তাহলে দেখবেন আমি কি করি। তারপর তিনি বারবার বললেন, নষ্টার বোন, নষ্টার বোন, নষ্টার বোন। পূর্ণা রাগে টেবিলের উপর রাখা জগ হাতে নিল। জগের ভিতর পানি সবটা জোলেখার মুখের উপর ছুঁড়ে মারল। পদ্মজা পূর্ণাকে থাপড়ানো শুরু করলো বিরতিহীনভাবে। তারপর বলল, এটা তুই কি করলি? তোকে কি এই শিক্ষা দিয়েছি? আর কত জ্বালাবি আমাকে? মৃদুলকে নিজেকে অসহায় মনে হচ্ছে। মৃদুলের চোখে মুখে অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে। সে কিছুই করতে পারছে না। এখানে মৃদুলও পূর্ণার উপর রাগ করে গেল। মৃদুল পূর্ণাকে উদ্দেশ্য করে বলল, ভালো করলে না। পূর্ণা রাগে হুঙ্কার ছেড়ে বলল, বেশ করেছি। আমার বোন আমার মা, আমার মাকে আপনার মা গালি দিয়েছে, আমি ওনাকে ছেড়ে দিলে জাহান্নামেও আমার জায়গা হতো না। মায়ের প্রতি মৃদুলের সমর্থন দেখে পূর্ণা রাগে বলে উঠল, এমন মায়ের ছেলেকে আমি বিয়ে করব না। মৃদুল তিরস্কার করে হেসে বলল, আমিও করব না। তুমি না আমার গায়ের রঙের সাথে মানাও, না ব্যবহারের দিক দিয়ে মানাও, জুতা মারি বিয়ারে। তারপর মৃদুল তার বাবা মাকে নিয়ে চলে যায়। প্রান্ত আসে পূর্ণাকে নিয়ে যাওয়ার জন্য। পূর্ণা প্রান্তকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল, ভাই, আল্লাহ আমাদের থেকে সবকিছু ছিনিয়ে নেন। পদজা রান্নাঘরে আসলো। লতিফাকে বলল, তোমাকে না বললাম আব্বা আর কাকার সবার খবর আমাকে দেওয়ার জন্য? তারপর লতিফা বলল, শনিবার রাতে বুঝ আসর বসাইবো। লতিফা পিসপিসিয়ে বলল, মাইয়া পাচার করার কয়েকদিনের মাঝে সবাই একলগে বইয়া খাওয়া দাওয়া করে, পরের কাম নিয়ে কথাবার্তা কয়, এটাও কি নিয়ম? কত খারাপ এরা, এত মেয়ের জীবন নষ্ট করতে পেরেছে, এই খুশিতে আবার আনন্দবুদ্ধিও করে। পদজা বলল, কয়জন থাকবে জানো? লতিফা বলল, 5 জন। পদজা আর কথা বাড়ালো না, অন্যমনস্ক হয়ে উচ্চারণ করলো, শনিবার রাতে, ঠিক আছে। মৃদুল পুকুর পাড়ে বসে আছে। আজ ট্রেন আসবে না, আজ কোন ট্রেন নেই। জোলেখার ফুফাতো বোনের শ্বশুরবাড়ি অনন্তপুরে, তারা সেখানেই উঠেছে, আজ রাত থাকবে। তারপর জোলেখা তাকে ডাকলো, মৃদুল খেতে আসো। সে বলল, আপনারা খান, আমি পরে খাবো। এখানে মৃদুলের সাথে জোলেখার অনেক কথাবার্তা কাটাকাটি হয়। মৃদুল মাথা নত করে কান্নায় ডুবে যায়। শেষ কবে সে কেঁদেছে সে জানে না। এদিকে পূর্ণা পদজাকে না বলে বাড়িতে চলে গেছে। তারপর আমির আসে। আমির আলমারি খোলে। চিঠি দেখে সে চিঠিটা বের করে বুঝতে পারে এটা আলমগীরের দেওয়া চিঠি। আমির পুরোটা চিঠি পড়ে নেয়। আতঙ্কে তার গায়ের পশম দাঁড়িয়ে যায়। সে অজান্তে এক কদম পিছিয়ে আসে। আলমগীরের খামের ভেতরের পৃষ্ঠায় কিছু লেখার অভ্যেস রয়েছে। আমির খাম ছিল, তার ধারণা ঠিক। সাদা খামের ভিতরে পৃষ্ঠায় আলমগীরের বর্তমান ঠিকানা ও পাতালগড়ের সঠিক অবস্থানের কথা লেখা আছে। আমির আলমগীরের ঠিকানাটা মুখস্থ করার চেষ্টা করলো, কিন্তু মুখস্থ হচ্ছে না, ভেতরটা কাঁপছে। পদজা দরজার সামনে এসে দাঁড়ায়। আমির পদজার উপস্থিতি টের পেয়ে হাতের খাম ও চিঠিগুলো বিছানার উপর রেখে কাপড়ের ব্যাগটা হাতে তুলে নিল। তারপর পদজা আমিরকে প্রশ্ন করলো, আর কি কিছু জানার আছে? আপনার 2 বউয়ের নাম কি? আমির বলল, শারমিন, মেহুল। তারপর পদজা বলল, আমরা যে ঘরে একসঙ্গে থেকেছি তারাও কি সেই একই ঘরে আপনার সঙ্গে থেকেছে, না অন্য বাড়িতে? তাহলে কি সব সত্য? আমির বলল, মিথ্যা বলে যদি তোমাকে আরো একবার পাওয়া যেত আমি মিথ্যা বলতাম। পদ্মজা তাচ্ছিলের হাসি দিল, আমাকে তালাক দিন, আমি আপনার বইয়ের পরিচয়ে আর থাকতে চাই না। পদ্মজার কথা শোনা মাত্র আমিরের বুকটা কেঁপে উঠল। পদ্মজা আরো একবার চেঁচিয়ে বলল, আমার তালাক চাই, আপনার বউ হওয়া কলঙ্কের। আমির অনেক কষ্টে কয়টা শব্দ উচ্চারণ করে বলল, থাক না 1-2 কলঙ্ক। পদ্মজা পাপ পুণ্যের কথা সব ভুলে গিয়ে সেকেন্ডের মধ্যে আমিরকে জড়িয়ে ধরে। তারপর বলে, চলুন না আমরা দূরে কোথাও পালিয়ে যাই, আমি আর সহ্য করতে পারছি না এই যে দগ্ধ হওয়া হৃদয়ের আঁচ। পদ্মজা আমিরকে জড়িয়ে ধরল। পদ্মজা বলল, আমার হৃদয়ের আকুলতা কি আপনাকে ছুঁতে পারছে না? আমির বলল, ছাড়ো পদ্মজা। পদ্মজা থেমে থেমে বলল, তাহলে আমিও বঞ্চিত ভালোবাসা থেকে? পদ্মজা ধাতস্থ হয়ে আচমকা ক্ষুধার্ত ভাগিনীর মতো চিৎকার করে উঠল, ধিক্কার নিজের উপর, জানোয়ারকে মানুষ হওয়ার সুযোগ দিয়েছি। ধিক্কার নিজের ভালোবাসার উপর। প্রতিটি কাজের জন্য আপনি শাস্তি পাবেন, আমি আপনার আজরাইল হব। আমির অন্দরমহলের নিচে আসলো। ফরিনা বেগমের কবরের সামনে আমির বসে আছে। তারপর লতিফাকে বলল, তুমি কিন্তু পদ্মজার খেয়াল রাখবে, ওই জন্য খাওয়া দাওয়া ঠিক মতো করে। তারপর লতিফা বলল, মৃদুলের আম্মা আব্বা পূর্ণাকে পছন্দ করে নাই। আমির বলল, কেন? লুতু বলল, মৃদুল ভাইজানের আম্মা পূর্ণার গায়ের রং পছন্দ করে নাই, কইছে কালাসেরি ঘরে নিব না। আমির রাগ নিয়ে বলল, ফালতু মহিলা।
তারপর লতিফা পুরো ঘটনা খুলে বলল। তারপর আমির বলল, মৃদুল ছাড়া এই পরিস্থিতি কেউ ঠিক করতে পারবে না, দেখা যাক মৃদুল কি সিদ্ধান্ত নেয়। পদ্মজা সন্ধ্যাবেলা গোসল করতে গেছে। গোসলখানা থেকে পদ্মজা বের হলো। লতিফা পদ্মজাকে দেখে তার শরীর কেঁপে ওঠে। পদ্মজার পরনে একদম সাদা শাড়ি। পদ্মজা এত সুন্দর হওয়া সত্ত্বেও তাকে ভয়ঙ্কর দেখাচ্ছে। পদ্মজা তো বিবাহিত, তাহলে কেন সে সাদা শাড়ি পরলো? লতিফা পদ্মজাকে জিজ্ঞাসা করলো, তুমি সাদা শাড়ি কেন পরেছো? পদ্মজা বলল, বলা যাবে না। এইখানে পদ্মজার সাথে লতিফার অনেক অনেক কথা হয়। লতিফা বলে, রিদওয়ানের কথাতে হাবলু মিয়া ফারিজাকে খুন করছে। পদ্মজা বলল, আমি সব জানি, শুনেছি তার আড়ালে একটা পাখিও উড়ে যেতে পারে না। সেখানে আমার মেয়ে খুনিকে সে চিনবে না? অবশ্যই চিনবে, কিন্তু কিছু করেনি, কারণ তার লোক কমে যাবে, ব্যবসার ক্ষতি হবে। লতিফা বলল, কিছু করেনি সেটা বললে ভুল হবে। আমির ভাইজানের সব যাই না হাবলু মিয়ারে কুড়াল দিয়ে কোপাইছে, আর রিদু ভাইজানরও মারতে গেছিল, কিন্তু বড় কাকার লেগে মারতে পারে নাই। পদ্মজা কান্না করতে লাগলো। সে বলল, আমার ছোট বাচ্চা, কি নিষ্ঠুর ওরা। আমির হাওলাদার আমার থেকে আমার সবকিছু কেড়ে নিয়েছে, আমার মেয়েকেও কেড়ে নিয়েছে। আমি এর প্রতিশোধ নেব, আমি তাকে করুণ মৃত্যু দিব। লতিফা রুম থেকে চলে যায়। সে রান্নাঘরে গিয়ে বাসন কুসন মাজছে, আর এদিকে জসিম এসে লতিফার পিছনে দাঁড়ায়। জসিম লতিফাকে খারাপ নজরে দেখে। জসিম লতিফার ব্লাউজ টেনে ধরে। লতিফা চিৎকার করে দা হাতে নিয়ে নেয়, আর জসিম লাথি দিয়ে তা সরিয়ে দেয়। জসিম লতিফাকে দর্শন করতে চায়, আর এদিকে পদ্মজা শক্ত করে রামদা ধরলো। পদ্মজা গালি দিয়ে পিছন থেকে জসিমের গলায় কোপ বসালো। জসিমের গলা অর্ধেক কেটে যায়, রক্ত ছিটকে পড়ে পদ্মজার গায়ে। পদ্মজা রামদা হাতে নিয়ে অন্দরমহল থেকে বের হলো। রামদা থেকে ছুঁয়ে ছুঁয়ে রক্তে পড়ছে। পদ্মজার হাঁটা দেখে মনে হচ্ছে মানুষ খুন করাটাই যেন তার কাজ। লতিফা পদ্মজাকে বলল, লাশটা এখন কি করাম? তারপর পদ্মজা বলল, আমরা দুইজনে মিলে লাশটাকে আলগিয়ে নিতে পারবো না, তুমি রিদওয়ানকে গিয়ে বলো পদ্মজা জসিমকে খুন করছে। পদ্মজা জসিমকে খুন করেছে শুনে রিদওয়ান ছুটে আসলো। সে পদ্মজার গলা চেপে ধরলো। পদ্মজার চোখ উল্টে আসতেই রিদওয়ান পদ্মজার গলা ছেড়ে দিল। রিদওয়ান দ্রুত মজিদের কাছে গেল আর বলল, আপনি কি জানেন পদ্মজা কি করছে? পদ্মজার কোনো খবর আপনি রাখেন? সে জসিমকে খুন করছে। আমির পদ্মজা দুজনই আমাদের জন্য হুমকি কাকা, বুঝতেছেন না কেন? বৃহস্পতিবার দুপুর 1:40। পূর্ণা দুপুরের নামাজ আদায় করে লাহারি ঘরের চেয়ে কিছুটা দূরে অবস্থিত গোলাপ গাছটির পাশে বসে রয়েছে। গোলাপ গাছটি তার ভীষণ প্রিয়। এই গাছটি তার মন খারাপের সঙ্গী, একাকিত্বের সঙ্গী। পূর্ণার মন অনেক খারাপ, বুকের ভেতরটায় আগুন দাও দাও করে জ্বলছে। ভালোবাসার পুরুষের সাথে বিচ্ছেদ কি করে সহ্য করবে সে? রাত গভীর থেকে গভীরতর হয়, কিন্তু পূর্ণা এখনো গোলাপ গাছটিতেই বসে আছে। তার ইচ্ছে করছে তার নিজের চুল ছিঁড়ে ফেলতে। হঠাৎ করে পূর্ণা একজোড়া পায়ের শব্দ শুনতে পায়। সে ঘাড় ঘুরিয়ে দেখলো মৃদুল আসছে। মৃদুল তাকে অস্পষ্ট স্বরে ডাকলো, পূর্ণা। পূর্ণা নিজের চোখকে আর কানকে বিশ্বাস করতে পারছে না। সে কি সত্যি দেখছে? মৃদুল কি এসেছে? পূর্ণা রাগে বলল, কি চাই? সে চলে যেতে থাকলো। তারপর মৃদুল তাকে পথ আটকিয়ে ধরলো। তারপর এখানে তাদের রাগ ভাঙাভাঙি হয়। মৃদুল তার অসহনীয় যন্ত্রণা সহ্য করতে পারছিল না পূর্ণার জন্য। তার মন ক্ষতবিক্ষত হয়ে যায়। সে তাড়াতাড়ি চলে আসে হাওলাদার বাড়িতে, কিন্তু ওইখানে পূর্ণাকে না দেখে সে চলে আসে পূর্ণাদের নিজের বাড়িতে। মৃদুল পূর্ণার কাছে কান্নাকাটি করছে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না পূর্ণা। মৃদুল পূর্ণার দিকে এক পা এগিয়ে বলল, আমি আমার রাগ সামলাতে পারি নাই। মৃদুল কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছে না। আচমকা সে পূর্ণার কোমর জড়িয়ে ধরে হাঁটু গেড়ে বসে পড়লো। ঝরঝর করে কেঁদে উঠল। পূর্ণা, আমি আর কোনো দিন এমন করতাম না। তুমি আমার লুঙ্গি দিয়া শ্বাস আটকাইয়া খুন কইরো, তারপরও তুমি আমার সাথে এমন কইরো না। পূর্ণার ইচ্ছে হচ্ছে মৃদুলকে নিয়ে দূরে কোথাও চলে যেতে। তারপর এখানে মৃদুল আর পূর্ণার মধ্যে অনেক ভাব বিনিময় হলো। মৃদুল পূর্ণার খুব কাছে এসে দাঁড়ালো। পূর্ণার দুই গালে হাত রেখে বিভ্রম নিয়ে বলল, বৃহস্পতিবার বিকেলের মধ্যে আইসা পড়ুম, আর শুক্রবার আমার এই রানীর সাথে আমার নিকাহ হইব। পূর্ণা বলল, আপনার আমার রাজি না হলে? পুরা দুইয়ের নারে এক পাশে রাইখা শুক্রবার আমি তোমার বিয়া করাম। বিয়ার শাড়ি গয়না সব নিয়ে আসুম, তুমি খালি পহর গুনতে থাকো। পূর্ণার খুশিতে কান্না পাচ্ছে। 3 দিন পর সেও বউ সাজবে, মৃদুলের বউ হবে, সুদর্শন বাউন্ডুলের রাগী ছেলেটার বউ। মৃদুল বলল, আমি এখন যাইতেছি পূর্ণা, আমি শীঘ্রই চলে আসব। পূর্ণা পিক করে হেসে দিল। গেটের কাছাকাছি এসে পূর্ণা বলল, তাড়াতাড়ি আসবেন কিন্তু, আমি অপেক্ষা করব। মৃদুল হেসে মাথা নাড়ালো। সকাল সকাল প্রেমা পূর্ণাকে জিজ্ঞাসা করলো, আম্মা এত রান্নাবান্না করছে, আর তুমি পুরো বাড়ি নতুন করে গোছালে, এখন আবার সাজতে বসেছো, কেন এসব হচ্ছে সেটা বলছো না কেন?
রেমাকে রাগাতে পূর্ণার বেশ ভালো লাগে। মৃদুল চলে যাওয়ার পরের দিন সকালে উঠে পূর্ণা পদ্মজার কাছে গিয়েছিল। দুই বোনের মনোমালিন্য শেষ হয়। পূর্ণার মুখে সব শুনে পদ্মজাও ভীষণ খুশি হয়। মাঝে একদিনের বেশি সময় চলে গেল, পদ্মজার সাথে পূর্ণার দেখা হয়নি। তাই পূর্ণা সিদ্ধান্ত নেয় সে এখন হামাদার বাড়িতে যাবে। মৃদুলের জন্য অপেক্ষা করাটা তার বেশ দীর্ঘ মনে হচ্ছে। ওই বাড়িতে গেলে তার সময়টা কেটে যাবে, আর ফিরেই দেখবে মৃদুল চলে এসেছে। তাছাড়া আমিরের সাথে পূর্ণা সাক্ষাৎ করতে চায়। তারপর পূর্ণা চলে যায় হাওলাদার বাড়িতে পদ্মজার সাথে দেখা করতে। পদ্মজা ফরিনার কবরের সামনে বসে আছে, আর আমির 3 দিন পর আজ পাতালঘর থেকে অন্দরমহলে এসেছে, কিন্তু সে অন্দরমহলে যায়নি, সে আরব ঘরে শুয়ে আছে। আমির মগাকে নিষেধ করে আমি যে এখানে আছি এ কথা যেন কেউ না জানে। পূর্ণা হাওলাদার বাড়িতে ঢুকে আরব ঘরের সামনে আমিরকে দেখতে পায়। পূর্ণা পাংশুটে স্বরে বলল, আমি এখনো বিশ্বাস করতে পারি না ভাইয়া। পূর্ণার কথা শুনে আমির অবাক হলো না, কেননা আমির শুনেছে পূর্ণা সবকিছু জেনে গেছে। এখানে আমিরের সাথে পূর্ণার অনেক কথা হয়। আমির বলল, মৃদুল নাকি আজে বাজে কথা বলেছে তোমাকে। পূর্ণা বলল, আপনি প্রসঙ্গ পাল্টাতে এইসব কথা বলছেন। পূর্ণা বলল, আমিও কি আপনাকে ঘৃণা করব? আপা ছোট থেকে কষ্ট পেয়ে আসছে, এখনো পাচ্ছে, আর কতদিন কষ্ট পাবে? কবে সবকিছু ঠিক হবে? আমির উত্তর দিল, আর মাত্র 2 দিন। পূর্ণা ভ্রু কুঁচকাল, বলল, 2 দিন পর সব ঠিক হয়ে যাবে? আমির কথা বলল না, তবে হাসসূচক মাথা নাড়ালো। পূর্ণার ঠোঁটে হাসি ফুটে ওঠে, সে খুশিতে বাগবাগম হয়ে যায়। বলল, সত্যি? আমির ধীরে সুস্থে বলল, আমাদের কি কথা হয়েছে পদ্মজাকে বলো না এখন। বলবো না ভাইয়া, ভুলেও বলবো না। পূর্ণা পদ্মজার সাথে দেখা করে, তারপর বলে, তুমি আবারও সাদা শাড়ি পরেছো কেন? আর কি কোনো রঙই নেই? বিবাহিতরা সাদা শাড়ি পরলে কেমন দেখায়? যাও তুমি শাড়ি পাল্টে নাও। তারপর পদ্মজা বলল, তুই বাচ্চাদের মতো জেদ করিস না, আর তুই এখানেও কেন আসলি? মৃদুল এসে তোকে না দেখলে মন খারাপ করবে। তারপর পূর্ণা বলল, করলে করুক, এখন এসো আমি তোমার শাড়ি পাল্টে দেই। তারপর পূর্ণা পদ্মজার শাড়ি পাল্টে দিল। পূর্ণা উৎসাহ নিয়ে জানতে চাইলো, ওদের নিয়ে কি পরিকল্পনা করেছো? পদ্মজা তার পরিকল্পনা চেপে গেল, বলল, এখনো ভাবেনি। পূর্ণা বাড়িতে যেতে চাইছে না পদ্মজাকে ছাড়া। তারপর পদ্মজা বলল, আমি সকালে যাব, তুই এখন যা মগাকে নিয়ে। তারপর পূর্ণাও রাজি হয় মগার সাথে বাড়ি ফিরতে। পূর্ণা হাওলাদার বাড়ি থেকে 2 মিনিট দূরত্বে গিয়ে তার মনে পড়ে মৃদুলের কথা আমিরকে বলেনি, এমনকি বিয়ের কথাও বলেনি। পদ্মজা আমিরকে কিছু বলবে না পূর্ণা জানে, তাই এখন আমাকেই সবকিছু বলতে হবে। আমির ভাইয়াকে আমিই সবকিছু বলবো, আর আমার বিয়েতে আসার জন্য অনুরোধ করব। পূর্ণা মগাকে বলল, আপনি বাজারে যান, আমি আমির ভাইয়ার সাথে বাড়িতে ফিরবো। তারপর মগা বাজারের দিকে চলে যায়। পূর্ণা আবার হাওলাদার বাড়িতে ফিরে আসে। পূর্ণা আমিরকে অনেক খোঁজাখুঁজি করছে, কিন্তু আমিরকে কোথাও পাচ্ছে না। অন্দরমহলেও সে পাচ্ছে না, আরব ঘরেও পাচ্ছে না। আরব ঘর থেকে সে দেখলো খলিল হাওলাদারকে বের হতে, সাথে একটি বোরকা পরা মেয়েও ছিল। মেয়েটির হাতে চাপাতি, কিন্তু খলিল মেয়েটিকে নিয়ে অন্দরমহলে না গিয়ে অন্দরমহলের পিছনে যাচ্ছে। পূর্ণার মনে প্রশ্ন জাগে, তারা কি পাতাল ঘরে যাচ্ছে, সাথে মেয়েটিকে? খলিলের মতো খারাপ লোকের সাথে একটা মেয়ে জঙ্গলের দিকে কেন যাবে? তার অনেক চিন্তা মাথায় আসে, তাই সে তাদের পিছু নিতে লাগলো। একবার ভাবলো পদ্মজাকে গিয়ে বলবে, তারপর সে ভাবলো ততক্ষণে মেয়েটি যদি হারিয়ে যায়, মেয়েটি সম্পর্কে বোধহয় পদ্মজা সব জানে। পূর্ণা রাতের জঙ্গল খুব বেশি ভয় পায়, তাই সে অর্ধেক পথ যেতে তার বোকা মস্তিষ্ক বুদ্ধি করলো সে দূর থেকে খলিলের উপর পাথর ছুঁড়ে মারবে। তাহলে মেয়েটিও ঘুরে তাকাবে, আর সে দেখতে পারবে মেয়েটিকে। যে ভাবা সেই কাজ, সে একটি পাথর কুড়িয়ে নিল এবং খলিলের উপর ছুঁড়ে মারলো। পাথরটি সোজা খলিলের ঘাড়ের উপর পড়লো, কিন্তু খলিল চমকে পিছনে ফিরে তাকালেও মেয়েটি কিন্তু পিছনে ফিরে তাকায়নি। তার মানে তারা সাবধানী মানুষ। পূর্ণার মুখ ফ্যাকাশে হয়ে যায়। খলিল পূর্ণার দিকে তেড়ে আসে। আসার আগেই পূর্ণা দ্রুত ছুটে পালাতে শুরু করে। হঠাৎই আচমকা উপস্থিত হয় রিদওয়ান। রিদওয়ান পূর্ণার চিৎকার দেওয়ার পূর্বে রিদওয়ান মুখ চেপে ধরল পূর্ণার। খলিল গলার মাফলার দিয়ে পা বাঁধলো পূর্ণার, মুখ বাঁধলো, 2 হাত পিছনে নিয়ে শক্ত করে চেপে ধরলো। তারপর জোর করে পূর্ণাকে জঙ্গলের ভেতর নিয়ে যায়। পূর্ণাকে নিয়ে তারা পাতালঘরে যাচ্ছে। পাতালঘরের সে বর্ণনা কিন্তু চিঠিতে পড়েছে, কিন্তু বাস্তবে আজ দেখছে। ভয়ে পূর্ণার পা থেকে মাথা তালু অব্দি কেঁপে উঠে। পূর্ণা মেয়েটিকে চিনতে পারে, মেয়েটি ছিল আসমানি ভাবি। তারপর রিদওয়ান পূর্ণার গায়ে হাত দেয়, তাকে স্লীনতা হানির চেষ্টা করতে লাগে। পূর্ণা ঘৃণায় মুখ সরিয়ে নেয়। পূর্ণা বারবার আসমানি ভাবির কাছে সাহায্য চায়, কিন্তু আসমানি সে হাসাহাসি করে, সে ব্যাপারটা উপভোগ করছে। রিদওয়ান আর খলিল পূর্ণাকে ধর্ষণ করে। নিষ্ঠুর মাটি নীরব থেকে দেখে
পূর্ণার সতীত্ব হরণ। সময়ের ব্যবধানে বেহুশ হয়ে যায় পূর্ণা। বাপ বেটা মিলে পরপর 2বার দর্শন করে পূর্ণাকে। তারপর খলিল ও আসমানি মিলে পূর্ণার গলায় রশি টেনে ধরে শ্বাসরোধ করে হত্যা করে। পূর্ণাকে হত্যা করার পর তারা ভাবল অন্য মেয়েগুলোর মতো তাকেও নদীতে ভাসিয়ে দিবে চাপাতি দিয়ে কুপিয়ে, কিন্তু তারা তা পারল না। আমির আসতে দেখে রিদওয়ান তাড়াতাড়ি করে পূর্ণার লাশ নিয়ে ঝোপঝাড়ে লুকিয়ে গেল। তারপর তারা এক ভ্যান চালককে টাকার লোভ দেখিয়ে পূর্ণার লাশ নিয়ে দূরে কোথাও ফেলে দেওয়ার পরিকল্পনা করে। যে বাবা সেই কাজ, একজনকে টাকা দিয়ে ভ্যানে করে ঝোপঝাড়ের ভিতরে পূর্ণাকে দিয়ে দূরে কোথাও ফেলে দেওয়ার জন্য পাঠিয়ে দেয়। যে লোকটির কাছে লাশ দিয়েছিল সেই লোকটির নাম ছিল মোত্তালিব। মোত্তালিব বারবার রিদওয়ানকে বলেছিল বস্তার ভিতরে কি, কিন্তু রিদওয়ান কিছুই বলেনি। তারপর মোত্তালিব যেতে যেতে হঠাৎ তার মনে হয় যে আমি একটু দেখি বস্তার ভিতরে কি আছে। তারপর বস্তার মুখ খুলতে দেখে একটি মেয়ের লাশ। সে ভয়ে ভীতু হয়ে যায় এবং সে টাকার জন্য এরকম লজ্জাজনক কাজ করছে। সব মিলিয়ে তার মস্তিষ্ক একদম ফাঁকা হয়ে যায়। আজমপুর যেতে আরো 2 ঘন্টা বাকি। এতক্ষণ তিনি এই লাশ নিয়ে কিছুতেই বেঁচে থাকতে পারবেন না। মোত্তালিব দ্রুত বস্তার মুখ বেঁধে ফেলেন আর একটু এগিয়ে নোয়াপাড়ার শেষ মাথায় পৌঁছালেন। সেখানে ক্ষেতের পাশে ঘন ঝোপঝাড় রয়েছে আর সেখানে সে বস্তাটি ফেলে দিয়ে চলে আসে। এদিকে সকাল 9টা বাজে। পূর্ণার হুদিস মেলেনি। পূর্ণা লাপাত্তা, এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। প্রেমা ঘরে বসে কান্নাকাটি করছে। বাসন্তী ও প্রান্ত এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে এবং পূর্ণাকে খোঁজাখুঁজি করছে। পদ্মজা মগার কাছে যখন শুনলো পূর্ণা আমিরের সাথে দেখা করতে গিয়েছিল, তাৎক্ষণিক পদ্মজা আমিরকে খুঁজে সে পাতালগড়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার কাছে চাবি নাই, সে যেতে পারেনি। বেলা 9:30টায় আমিরের দেখা মেলে। আমির একটা নীল খাম মগার হাতে দিয়ে বলল, এই কাগজে আমিরের ভাইয়ের ঠিকানা আছে, ঠিকানা এই খাম পৌঁছে দিবি। মগা বাদ্যের মতো মাথা নাড়ালো। যে ঠিকানা লেখা আছে সেই ঠিকানায় পৌঁছাতে মগার 16 ঘন্টা লাগবে। আমি চারপাশ দেখে বলল, মরে গেলেও এই খাম অন্য কারো হাতে দিবি না। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রওনা হবি। তারপর মগা আমিরের দিকে তাকিয়ে বলল, ভাইয়া পূর্ণা আপনার সাথে দেখা করতে আইছিল না? আমির বলল, না। মগা বলল, পূর্ণারে খুঁজে পাইতেছে না কাল থেকে। আমির মগাকে কিছু বলতে যাবে তার আগেই পদ্মজা বলছে, আমার বোন কোথায়, পূর্ণা কোথায়? আমির বলল, আমি জানি না, তাদের মধ্যে এখানে অনেক কথা হয়। তারপর আমির বেরিয়ে যায় পূর্ণার খোঁজে। এদিকে বিপর্যস্ত প্রান্ত আসে মৃত্যুর খবর নিয়ে পদ্মজার কাছে। নোয়াপাড়ার ওইদিকে একজন পাতা কুড়াতে যায় আর গিয়ে একটা বস্তা দেখে। বস্তার মুখ খুলতেই তারা পূর্ণাকে দেখতে পায়। আর পূর্ণার লাশ মোড়ল বাড়িতে নিয়ে আসতে আসতে পুরো গ্রাম পূর্ণার মৃত্যুর খবর জেনে যায়। পূর্ণাদের বাড়িতে অনেক অনেক মানুষের ভিড়। পদ্মজা অনেক কান্নাকাটি করছে। এদিকে পদ্মজার হঠাৎ করে মৃদুলের কথা মনে পড়াতে সে ভিড়ের মাঝে মৃদুলকে খুঁজতে শুরু করে, কিন্তু মৃদুল এখনো আসেনি। মৃদুল আজ অনেক বেশি খুশি। সে ট্রলার নিয়ে আসছে বউনিতে। জুলেখাও প্রথমে রাজি হননি। যখন দেখলেন মৃদুল সত্যি তাদের ছেড়ে চলে যাচ্ছে তখন তিনি হার মানলেন। তিনি এই বিয়েতে রাজি। সে তার বাবা মা এবং আত্মীয়দের নিয়ে লাল শাড়ি এবং অনেক জিনিসপত্র নিয়ে আসছে বউকে নিয়ে যাওয়ার জন্য। মৃদুলরা বাড়ির কাছাকাছি আসতে কান্নার সুর ভেসে আসে। বাড়ির ভিতরে কান্নাকাটি হইতেছে কেন? মৃদুল চুপসে গেল। মনে মনে প্রশ্ন করলো, পদ্মজা ভাবির সাথে আবার কিছু হলো নাকি? মৃদুল দৌড়ে বাড়ির ভিতর ঢোকে। মানুষজনকে ঠেলে ঠুলে পূর্ণার লাশের সামনে এসে দাঁড়ায়। পূর্ণার লাশ দেখে চোখ বন্ধ করে ফেললো। খুশিতে মাথা নষ্ট হয়ে গেল নাকি? চোখ কিসব দেখছে? মৃদুল আবার চোখ খুললো। পূর্ণাকে পা থেকে মাথা অবধি দেখলো। পূর্ণার পায়ে এখনো আলতা লেগে আছে। কাদামাখা লাল টুকটুকে পা দুটো। বাসন্তীর মৃদুলকে দেখে আরো জোরে জোরে কান্না করতে লাগলো। ভালোবাসার মানুষকে হারানোর কত যন্ত্রণা। মৃদুল দ্রুত ব্যাগের চেন খুললো। তার হাত কাঁপছে। এসব কি হলো? কেন হলো? পৃথিবী এরকম করে ভেঙে যাচ্ছে কেন? মৃদুল ব্যাগ থেকে লাল টুকটুকে বেনারসি বের করলো। তারপর সে বেনারসি পূর্ণার গায়ে জড়িয়ে দিয়ে পূর্ণাকে বলল, আমরা যে ঘরে সংসার পাতাম সেই ঘর আমি সাজাইয়া আইছি পূর্ণা, সুন্দর করে সাজাইয়া আইছি। তুমি তাড়াতাড়ি ওঠো। পুলিশ তাড়া দিচ্ছে। কেউ ছোঁয়ার আগে লাশ তারা নিয়ে যাবে পরীক্ষা করার জন্য। আর এদিকে মৃদুল হাউ মাউ করে কাঁদছে। পূর্ণারে সাজাও সবাই, আমি বিয়া করব আম্মা, আম্মা, আম্মা পূর্ণারে উঠতে কও, আম্মা ওরে মা কারা মারছে আম্মা। মৃদুলের পাগলামি দেখে বরকে যান জুলেখা। এত বড় ছেলে কেমন হাউমাউ করে কাঁদছে। মৃদুল অনেক পাগলামি করছে। বেনারসি দিয়ে পেঁচিয়ে ফেলে। তাকে মানুষজন খামচে ধরেও আটকে রাখতে পারছে না। সে পূর্ণাকে শাড়ি দিয়ে পেঁচিয়ে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে। বেশ অনেকক্ষণ ধস্তাধস্তির পর মৃদুলের থেকে পূর্ণাকে সরানো যায়। মৃদুল বন্দি পাখির মতো চটপট করছে। মানুষের টানা হেঁচড়ায় তার পরনের পাঞ্জাবি ছিঁড়ে গেছে। নিজের অজান্তে এক শ্যামকন্যার প্রেমে উন্মাদ হয়ে ত্যাগ করে সে সর্বসুখ, ত্যাগ করে সকল প্রকার চাওয়া পাওয়া, স্বপ্ন আশা।
মজিদ রিদওয়ানের গালে থাপ্পড় মারে, এমন বোকামি কি করে করলি, এখন কে বাঁচাবে? রিদওয়ান বলে, আমি মোত্তালিবকে বলেছিলাম লাশটা আজমপুর হাওরে ফেলে আসতে, কিন্তু তিনি যে অর্ধেক পথে রেখে আসবেন সেটা তো আমি জানি না। তারপর রিদওয়ান আত্মবিশ্বাস নিয়ে বলল, আপনি পূর্ণের ব্যাপারটা সামলান, আমি বাকিগুলো সামলে নেব। এদিকে রিনু আরব ঘরের দিকে ঝাড়ু দিতে গিয়েছিল। সে তাদের কথা শুনে ফেলে। সে রান্নাঘরে এসে 4-5 গ্লাস পানি খেলো। তার বুক কাঁপছে। পূর্ণাকে রিদওয়ান আর খলিল খুন করেছে, এটা শুনে তার মাথা ভন ভন করছে। এদিকে আমির পাতাল ঘরে আসে। সে আসমানির গলা চেপে ধরে বলে এবং সবকিছু বলতে বলে পূর্ণের সাথে কি হয়েছিল। তারপর আসমানি সবকিছু খুলে বলে। আমির অন্দরমহলে আসে। তারপর লতিফা আমিরকে খবর দেয়, পদ্মজা একদম বসে আছে, সে কারোর সাথে কোনো কথা বলছে না। তারপর আমির পদ্মজার কাছে আসে। পদ্মজা বলে, আমি কিছু পেলাম না জীবনে, আব্বার অবহেলা আর নোংরা কথা শুনে কাটিয়েছি 16টা বছর। তারপর আমার মা আমাকে ছেড়ে চলে গেল। সে আরেক বিশ্বাসঘাতক। আমি চট করে বলল, উনি বিশ্বাসঘাতক নন। পদ্মজা বলল, সবকিছুর জন্য আমার মা দায়ী, সব ভুল আমার মায়ের। সে আমাকে জন্ম দিয়েছে, আমাকে আগুনে ঠেলে দিয়ে চলে গেছে। ছোট থেকে আমাকে বলে এসেছে সারা জীবন আমার সাথে থাকবে, আমাকে আগলে রাখবেন। কিন্তু আম্মা একটা কথাও রাখিনি কোনো কথা। প্রতারক, বিশ্বাসঘাতক, সব দোষ আমার মায়ের, সব দোষ। আমি আর কিছুতেই কাঁদবো না, কিছুতেই না। কাঁদবো না বলেও আবার কাঁদতে শুরু করলো। তারপর আমির বলল, সে চিৎকার করে বলতে চাইছে, পদ্মবতী কান্না থামাও তুমি। আমি সহ্য করতে পারছি না, এত কেন কষ্ট তোমার? তুমি পদ্মবতী নাকি কষ্টবতী? আমির এগুলা মনে মনে বলছে। পদ্মজার চোখের সামনে ভেসে ওঠে হেমলতার মৃত মুখ, ফারিজার মৃত মুখ, পূর্ণার মৃত মুখ। পূর্ণা একটা গাছের সামনে বসে কাঁদছে। এই তো তার চেয়ে মাত্র কয়েক দূরেই সে গাছটা। ফারিজা একটা বাড়ির ছাদে বসে আছে, তার গলা থেকে রক্ত ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। পদ্মজা কত কান্নাকাটি করলো। তারপর ভোরের মায়াবী আলোয় পদ্মজার বিষণ্ণ মুখটা আরো বিষণ্ণ দেখাচ্ছে। আমির সাবধানে পদ্মজার কপালে চুমু দিল, হাতে চুমু দিল। তারপর মিষ্টি করে হেসে বলল, তুমি চাও বা না চাও, পরপারে দেখা হলে আবার তোমার পিছু নেব। পদ্মজা আজকেও সাদা শাড়ি পরে আছে। বিকালবেলা, আজ শনিবার, তারা আজ ভোজ আসর করবে। পদ্মজা লতিফাকে পানি আনতে পাঠিয়েছে। সে রান্নাঘরে রান্না করছে। নূরজাহানের ঘর থেকে 3 দিন আগেই ঘুমের ওষুধ সংগ্রহ করে রেখেছিল পদ্মজা। আজ রাতের খাবার পরিবেশন করার পূর্বে খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হবে। যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন পদ্মজা আক্রমণ করবে, এই পরিকল্পনায় লতিফাকে জানানো হয়েছে। আজ লতিফার একখানা বড় কাজ আছে। রিনুকে নিয়ে তার পালাতে হবে। লতিফা যখন 15 বছর, তখন সে রিদওয়ানের মাধ্যমে লতিফা দর্শিত হয়। সবাই তাকে দর্শন করে। কিন্তু যখন সে পরিণের প্রতি লতিফার ভালোবাসা দেখলো, তখন আমির তার মধ্যে ঢাল হয়ে দাঁড়ালো। সে কারণে সে তাদের ধাবা থেকে এখন মুক্ত। পুলিশ ভোরে পূর্ণার লাশ ফেরত দিয়েছে। বাসন্তী নাকি রাতে স্বপ্ন দেখেছেন পূর্ণা লাহারি ঘরের পাশে কবর খুঁড়ছে। তাই তিনি সবাইকে অনুরোধ করেছেন পূর্ণার কবর যেন লাহারি ঘরের পাশে গোলাপ গাছটির নিচে হয়। বাসন্তীর কথা রাখা হয়। পূর্ণা তার প্রিয় গোলাপ গাছটির নিচে পরম শান্তিতে ঘুমাচ্ছে। পদ্মজা আজও কাঁদল না। সে চুপচাপ কোরআন শরীফ পড়েছে। তারপর পূর্ণাকে কবর দেওয়া হলে অন্দরমহলে ফিরে এসেছে। মৃদুলের অবস্থা নাজেহাল। তাকে হাজার টেনেও পূর্ণার কবর থেকে সরানো যাচ্ছে না। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। মৃদুলের মা জুলেখা বানু ছেলের পাগলামি দেখে অসুস্থ হয়ে পড়েছেন। মোড়ের বাড়ির অবস্থা করুণ। এদিকে লতিফা কলসি নিয়ে পানি নিয়ে আসলো। তারপর পদ্মজা বলল, যা আনতে বলেছিলাম আনা হয়েছে? সে বলল, হ আনছি। তারপর পদ্মজা বলল, রিনুর ব্যাগ গুছিয়েছ? হ গুছাইছি। পদ্মজা রিনুকে বলল, রাতে বের হয়ে যাবি লুতু বুবুর সাথে, পথে একদম ভয় পাবি না। আমি লুতু বুবুকে কিছু টাকা দিয়েছি, আরেকটা ঠিকানা দিয়েছি। আল্লাহ সহায় আছেন, বিসমিল্লাহ বলে বের হবি। পথে আল্লাহকে স্মরণ করবি বেশি বেশি, ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না। রিনু বাদ্যের মতো মাথা নাড়ালো। তারপর পদ্মজা, লতিফা ও রিনু মিলে 3 জন মিলে রান্নাবান্না শেষ করলো। তাদের 5 জনকে খাবার দেওয়া হলো। রিদওয়ান, খলিল, মজিদ, আমির এবং সাথে ছিল আসমানি। তারপর খাবারের সাথে যেহেতু ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল, সবাই ঘুমিয়ে গিয়েছিল। আর নিশীথে 5 জন মানুষ বাঁধা অবস্থায় মাথা ঝুঁকে ঘুমাচ্ছে। এদিকে পদ্মজা রিনুকে আর লতিফাকে পালিয়ে যেতে সাহায্য করলো, বলল তোমরা চলে যাও। পদ্মজা 2 চোখ পানি 5 জনের মাথার উপর ঢেলে দিল। তাতেও তাদের ঘুম ভাঙল না। পদ্মজা রামদাস শেষ প্রান্ত দিয়ে পরপর 5 জনের পায়ের তালুতে আঘাত করলো। এতে কাজ হয়, তারা সক্রিয় হয়। 5 জনই আধবোঝা চোখে তাকায়। তাদের ঘুমের ঘোর এখনো কাটেনি। মাথা ভারী হয়ে আছে, ভন ভন করছে।
তারা যখন পরিস্থিতি বুঝতে পারলো তারাও চমকে যায়। তারা কথা বলতে গেলেও আওয়াজ বের হয়, উঠতে গেলে টের পায় তাদের হাত পা বাঁধা। ঘুম উড়ে যায়, মস্তিষ্ক সচল হয়ে ওঠে। আমি পদ্মজা উপন্যাস পর্ব 81 থেকে 90 এক্সপ্লেন এ পর্যন্তই। শেষ পর্ব কাহিনী শোনার জন্য অবশ্যই আমার পাশেই থাকুন। ধন্যবাদ।